নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য পিশাচ। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, পিশাচ। কয়েকদিন হলো আকাশের মুখ বেশ ভার, তার উপর আবার পৌষের শেষ, তাই হাড় কাঁপানো শীত যেন একেবারে জাঁকিয়ে বসেছে। সেদিন সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি চলছিল। বিকেলের দিকটা একটু থামলেও বিকেলের পর থেকে পশ্চিমের আকাশে একটু একটু করে কালো মেঘ জমা হতে লাগলো, তার সাথে উত্তরের ঝোড়ো বাতাস। সন্ধ্যের পর থেকে গ্রামের রাস্তায় আর কাউকেই তেমন দেখা গেল না। একই হাড় কাঁপানো ঠান্ডা, তার ওপর আবার ঝড় বৃষ্টি। সন্ধে অনেকক্ষণই উতরে গেছে, রাতও একটু একটু করে বেড়ে চলেছে। রাতটা প্রায় 9টা-10টা হবে। হঠাৎ ঘরের বাইরে একটা মৃদু গোলমাল শুনতে পেলাম। ঘরের মধ্যে থেকেই মনে হলো বেশ কয়েকজন লোক চাপা স্বরে কিছু আলোচনা করছে। তারপর বাইরে থেকে একটা ডাক শুনতে পেলাম, কেষ্টা, এ কেষ্টা, আরে এ কেষ্টা, ঘুমিয়ে পড়লি নাকি? গলাটা আমার চেনা, আমাদের পাড়ার নারান্দা। আমি নারান্দার গলা পেয়ে সাড়া দিলাম, কি হলো গো নারান্দা, এত রাতে কি হলো নাকি আবার? দরজাটা খুলে বেরোতেই নারান্দা আমায় বলল, আরে চ ভাই, একবার যেতেই হবে। দিনুখুড়োটা এই রাত দুপুরে পটল তুলেছে। খুব ডাকাডাকি করে এই জোনা 4জনকে জোগাড় করেছি, তুই একবার চ ভাই। জানিস তো, বুড়োর ছেলে বউ কেউই বাম্মাকে ভালো করে খেতে পর্যন্ত দেয় না। আমি খবর পেয়ে এসে বুড়োর 2 ছেলের সঙ্গে কথা বলে যা বুঝলুম, তাতে মনে হলো ওরা তো কিছুই করবেই না, যা করার আমাদেরকেই করতে হবে। ওদের বশ চলে তো ওরা বুড়োর মুখে নুড়ো জেলে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেয়। কিন্তু বল, আমরা পাড়ার ছেলেরা থাকতে বুড়োর একটা সৎকার হবে নি? আমার অনিচ্ছা সত্ত্বেও নারান্দার মুখের উপরে আমি কিছুই বলতে পারলাম না, শুধু বললাম, দাঁড়াও গামছাটা আনি। কিন্তু মুখে যাই বলি না কেন, মনে মনে বললাম, বুড়ো মরার আর সময় পেল না। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ওই ঠান্ডাতেই বেরিয়ে পড়লাম। তারপর ঝড় বৃষ্টির মধ্যেই কাঠ কেটে খাটিয়া তৈরি করে বুড়োকে তুলতে অনেকটাই সময় কেটে গেল। তার মধ্যে বৃষ্টিও প্রায় ধরে গেল। এবার শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে চুল্লি ধরাতেও অনেকটাই রাত হলো। রাত তখন তা 1:30-2 হবে। চিতাও বেশ দাউ দাউ করে জ্বলছে। বুড়ো এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো বেগড়বাই না করে চিতার মধ্যে বেশ দাউ দাউ করে মহানন্দে জ্বলতে লাগলো। নারান্দা আমার কানে কানে বলল, দেখ বুড়ো কেমন দাউ দাউ করে জ্বলছে, এবার অন্ধ বুড়িটার কি হবে কে জানে। মরা প্রায় অর্ধেক পুড়ে এসেছে। এমন সময় দিনুখুড়োর বড় ছেলে মাধব নারান্দাকে এসে বলল, নারায়ণ, তোরা তো ভাই একদম ভিজে গেছিস, আর এই যা হাড় কাঁপানো ঠান্ডা, এতে করে একটা ব্যামো ট্যামো না বাঁধিয়ে বসিস। তার চেয়ে বরং তোরা গঙ্গায় স্নান সেরে ঘরে ফিরে যা। আমরা তো রইলুম, আর কতক্ষণই বা বাকি আছে। আমরাও ভিজে একেবারে ঠান্ডায় জমে যাচ্ছিলুম। ওদের কথা মতোই করলুম। শ্মশানে দিনুখুড়োর 2 ছেলে আর ওদের জোনা কয়েক আত্মীয় স্বজন রইল। আমরা বাড়ি ফেরার সাথে সাথেই তুমুল বৃষ্টি শুরু হলো। যারা শ্মশানে ছিল ওরা কখন বাড়ি ফিরেছিল সে খোঁজ আর নেওয়া হয়নি। তারপর দিনুখুড়োর শ্রাদ্ধ
ভালোই ভালোই মিটে গেল। কিন্তু শ্রাদ্ধ মিটিয়ে যাওয়ার পরের দিন থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো গ্রামে। সন্ধে হলেই বাতাসে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। সে গন্ধ ঠিক কেউ মরলে রজনীর মালা আর ধূপের ধোঁয়া মিশে যেমন গন্ধ হয় ঠিক তেমন। আর রাত যত বাড়তে থাকে সেই গন্ধ ধীরে ধীরে একটা বিশ্রী পচা গন্ধে পরিণত হয়। প্রথম প্রথম মনে হতো কাছে পিঠে কোনো জীবজন্তু মরে পচেছে, কিন্তু প্রতি রাতে যখন এমন বিশ্রী দুর্গন্ধ পাওয়া যেতে লাগলো তখন সবার মনে কেমন একটা দুশ্চিন্তা বাসা বাঁধতে লাগলো। দুশ্চিন্তা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সন্দেহে পরিণত হলো। আর এই সন্দেহ একটা অভিশপ্ত রূপ নিয়ে বোবা রাতের গা ছমছমে অন্ধকারের কালো চাদর গায়ে মানুষের রাজ্যে পা বাড়ালো। সেদিন ছিল কৃষ্ণ চতুর্দশীর রাত। মরা চাঁদের আলো গাছের কালো ছায়ায় লুকিয়ে গিয়েছিল। রাত তখন 10টা সাড়ে 10টা হবে। দিনুখুড়োর ছোট ছেলে জগাই গরুকে জাবনা দেবে বলে হাতে একটা লম্ফ নিয়ে গোয়ালের দিকে গেল। তার পেছন পেছন তার বউ খেন্তিও যাচ্ছিল। কিছুটা দূর থেকে মনে হলো গোয়াল ঘরের আগল ঠেলে কালো মতো কি একটা বেরিয়ে গেল, তবে কোনো মানুষ বা মানুষের ছায়ামূর্তি নয়। কারণ অন্ধকারে যতটা বোঝা গেল সেটা দু পায়ের জীব নয়, সেটা 4 পেয়ে। খেন্তি জগাইকে ফিসফিস করে বলল, কি গাওটা? জগাই একটু ইতস্তত হয়ে বলল, মনে হয় হীরাগায়ের কালো বাছুরটা দড়ি ছিঁড়েছে। বলতেই খেন্তি 1 পা 2 পা করে সেই দিকে এগিয়ে গেল। গোয়াল থেকে কিছুটা দূরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছের গোড়ায় সেটা দাঁড়িয়েছিল। খেন্তি তেঁতুল গাছের কাছে গিয়ে লম্ফটা মুখের কাছে তুলে তার অস্পষ্ট হলদেটে আলোয় দেখল সত্যি হীরাগায়ের কালো বাছুরটা এদিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। খেন্তি বাছুরটার পেছন দিকটায় হাত বোলাতে বোলাতে, এই আয় আয় বলছি, এইদিকে আয় আয়, বাছুরটাকে ডাকতে লাগলো। বাছুরটা একটুখানি এদিকে ঘুরতেই খেন্তির চোখ কপালে উঠল। তার শিরদাঁড়া বেয়ে একটা বরফের স্রোত নিচের দিকে নেমে গেল। খেন্তি নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সে যেন জ্যান্ত নরকে দাঁড়িয়ে আছে। সে দেখল একটা কালো লম্বা হাড় গিলে জীব তেঁতুল গাছ থেকে উল্টো হয়ে ঝুলে আছে, আর তার বিভৎস মুখের সুচালো দাঁত দিয়ে সে বাছুরটার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর খেন্তিকে দেখতে পেতেই সেই হাড়ের ওপর পচা মাংস লেপা কঙ্কাল সার জীবটা তীব্র এক চিৎকার করে বাছুরটার মাথাটা দেহ থেকে ছিঁড়ে নিয়ে হুড়মুড় করে তেঁতুল গাছে উঠে গিয়ে অদৃশ্য হয়ে গেল। খেন্তি সেই সব দেখে হাউমাউ করে চিৎকার করে উঠল, ও মা গো, এ কি গো, ও বাবা গো, এ কি গো বলেই সে দৌড়ে গিয়ে জগাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। জগাই দূর থেকে কিছুই বুঝতে পারল না, তবে সে ওই তীব্র চিৎকার শুনেছে। সেই চিৎকারে তার গায়ের রক্ত জল হবার উপক্রম। তারপর ওই বিভৎস চিৎকার শুনে পাড়ার প্রায় সবাই বাড়ি থেকে বেরিয়ে সেইখানে এসে উপস্থিত হলো। ধীরে ধীরে খেন্তিরও জ্ঞান ফিরতে আসল ঘটনাটা সবাই জানতে পারল। আর খেন্তি যে সত্যি সেই অভিশপ্ত জীবটাকে নিজের চোখে দেখেছে তার প্রমাণ হল মাথাহীন
হীরা গায়ের কালো বাছুরটা। তার গর্দানে এখনো বড় বড় সূচালো দাঁতের দাগ স্পষ্ট, আর তেঁতুল গাছের পাতায় ও ডালে এখনো চাপ চাপ কাঁচা রক্ত লেগে আছে। এতদিন যে অজানা আতঙ্ক গ্রামবাসী বয়ে বেড়াচ্ছিল, আজ তার অভিশপ্ত রূপ এক ঝলক হলেও মানুষের চোখে ধরা পড়েছে। সেই দুর্গন্ধের আসল উৎস মানুষের আর অজানা রইল না। তারপর থেকে প্রায় রাতেই বিষাক্ত অন্ধকারে সেই ভয়ঙ্কর অভিশপ্ত কঙ্কালসার ছায়ামূর্তিটার দেখা মিলতে শুরু করল। আর গ্রাম থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি চুরি যেতে লাগল। সন্ধ্যের পর রাস্তাঘাটে বেরোনো গ্রামের মানুষ একেবারে বন্ধ করে দিল। তবে বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করা গেল। ওই ছায়ামূর্তিটাকে যে যখনই দেখেছে, প্রত্যেকেই ওটাকে দিনু খুড়োর বাড়ির আশেপাশেই দেখেছিল। সেদিন বামুনপাড়ার গোপাল বাউন পাশের গাঁয়ে যজমানের বাড়ি সত্যনারায়ণের সিন্নি দিয়ে বাড়ি ফিরতে তার একটু রাত হয়ে গেল। সে ভয়ে ভয়ে রাম নাম জপ করতে করতে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ দিনু খুড়োর ঘরের কাছে আসতেই তার কানে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, ঠিক যেন কেউ কোনো জিনিস গোগ্রাসে গিলছে, আর কিছু একটা জলের ওপর টপ টপ করে টোপে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। গোপাল বাউন হাতের লণ্ঠনটা মুখের কাছে তুলতেই সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হবার জোগাড়। সে দেখল সেই বিভীষিকাটা দিনুর ঘরের খড়ের চালের ওপর বসে পাড়ার ভেলি কুকুরটাকে দুহাত দিয়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বামুন আঁ করে চিৎকার করে উঠতেই সেই পৈশাচিক মূর্তিটা আস্তে আস্তে তার মুখটাকে ঘোরালো। তার দুটো চোখের মধ্যে এক টুকরো করে কয়লা দাউ দাউ করে জ্বলছে, আর মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মুখটা ঘুরিয়ে সে আবার তীব্র চিৎকার করে এক লাফে তেঁতুল গাছে পড়ে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা ঘটার পরের দিন গ্রামের সবাই মিলে একটা আলোচনা সভায় বসল। ওই পিশাচটাকে অনেকে দেখলেও ওর আসল পরিচয়টা কারোরই জানা ছিল না, মানে কে ও, আর এই গ্রামের প্রতি ওর কিসের এত রাগ। এই সব আলোচনার মধ্যে দিনু খুড়োর বড় ছেলে আমতা আমতা করে বলল, মানে মানে আমার মনে হয় ওইটা আমার বাপ। এবার গ্রামের কালী মন্দিরের আচার্যি মশাই, যিনি একজন বড় তান্ত্রিকও বটে, সেই ব্রহ্মানন্দ আচার্য বললেন, কিন্তু দিনুর তো সৎকার হয়েছিল, ওর যদি ফিরে আসার হতো তাহলে ও তো অশরীরই হতো, কিন্তু এ যে পচা গলা দেহ বর্তমান রয়েছে, এ যে অভিশপ্ত পিশাচ। এবার দিনুর বড় ছেলে কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় ক্ষমা করে দেবেন আচার্য মশাই, আমার ভুল হয়ে গেছে। সেই ঝড় জলের রাতে সবাই চলে আসার পর বৃষ্টির জলের চিতা বারবার নিভে যাচ্ছিল, তাই বাবার আধপোড়া দেহটা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম। বলেই সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আচার্যি মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সর্বনাশ। এবার গ্রামের মোড়ল বিধুচরণ ফিসফিস করে বলল, এবার কি হবে আচার্যি মশাই?
আচার্যি আবার গম্ভীরভাবে বললেন, ও নেবে, একজনকে না নিয়ে ও এখান থেকে নড়বে না। আর সবাই শোনো, সামনেই অমাবস্যা। অমাবস্যায় ওদের শক্তি দ্বিগুণ হয়, তাই এই কটা দিন সবাই একটু সাবধানে চলাফেরা করবে। দেখতে দেখতে সেই বিষাক্ত অমাবস্যার রাত এসে হাজির হলো। সেই রাত এতটা অভিশপ্ত ছিল যে তার বিষাক্ত গন্ধ দিনের বাতাসেও একটু একটু করে মিশে যেতে লাগলো। যখন সূর্য একটু একটু করে দূরের বাঁশবনের মধ্যে গা ঢাকা দিতে শুরু করলো, তখন বিকেলের ঘোলাটে আলোয় বিষাক্ত নিঃশ্বাসের মতো সেই অভিশপ্ত রাতের কালো অন্ধকার একটু একটু করে গুলে যেতে লাগলো। একটা গা ছমছমে ভাব যেন চেপে বসেছিল গ্রামটার ওপর। যে যেখানে ছিল, সন্ধে নামার সাথে সাথেই যে যার ঘরের মধ্যে ঢুকে যেতে লাগলো। কিন্তু একটা এঁটো শালপাতার মতো একটা বাড়তি মানুষের কথা সবাই ভুলে গেল। সে পড়ে রইল বাইরের সেই বিষাক্ত অন্ধকারের মধ্যেই। সে হল মাধব আর জগায়ের অন্ধ মা। সে এই শীতে রোজ দুপুরে লাঠি ঠুকে ঠুকে গিয়ে তেঁতুল গাছটার গোড়ায় পড়ন্ত রোদে একটা ছেঁড়া চাটা বিছিয়ে শুয়ে রোদ পোয়ায়। আর সন্ধে হলে মাঠ থেকে ফিরে জগাই বা মাধব যে কেউ তার ড্যানা ধরে বুড়িকে ঘরে নিয়ে যায়। কিন্তু আজ বুড়ির কথা সবাই ভুলেই গেল। নিজেদের প্রাণ বাঁচাতে মায়ের কথা আর কারোরই মনে পড়ল না। সন্ধে নামতেই সেই পচা দুর্গন্ধটা ছড়িয়ে পড়তে লাগলো বাতাসের আনাচে কানাচে। আর সেই রাতের ঠান্ডাও ছিল হাড় কাঁপানো। শীতের হিমেল বাতাস গায়ে লাগতেই বুড়ির ঘুমটা ভেঙে গেল। বুড়ি অন্ধ হলেও বুঝতে পারল সন্ধে হয়ে গেছে। বুড়ি চেঁচিয়ে তার ছেলেদের ডাকল, ও খোকা, কই রে, আমায় একটু ঘরে নে জানা, খুব ঠান্ডা নাকতিছে, কই রে নে জানা আমায় বাবা। তারপর বুড়ি নিজেই পথ ঘষে ঘষে ঘরের দিকে যেতে লাগলো। আর ঠিক সেই সময় নরপিশাচটা মানুষের গরম রক্তের গন্ধ পেতেই তার চেরা জিভটা লগ লগ করে উঠল। সে কোত্থেকে হুড়মুড় করে তেঁতুল গাছের গা বেয়ে নেমে এসে বুড়ির সামনে দাঁড়িয়ে তার সেই বীভৎস মুখটা বাড়িয়ে বুড়ির গাটা শুঁকতে লাগল। তার জ্বলন্ত চোখ দুটোতে তখন শুধুই রক্তের লালসা। তারপর তার ধারালো দাঁত দিয়ে যেই না সে বুড়ির ঘাড়ে কামড় বসাতে যাবে, অমনি বুড়ি বলে উঠল, কে গা? হ্যাঁ গা, তুমি এলে নাকি? বলতেই সেই পিশাচটা কেমন থমকে দাঁড়িয়ে গেল। বুড়ি আবার বলল, আমি জানি তুমি আসো, শুধু আমায় ধরা দাও না। আজ দেখিস আমি ঠান্ডায় মরতিছি, অমনি চলিয়ে এসেছ। জানো, তুমি চলে যাওয়ার পর আমি কেমন একাটি হয়ে গেছি। তুমি আমায় ফেলি দিয়ে ড্যাং ড্যাং করে তো চলি গেলে। এবার পিশাচ দিনু খুড়োর চোখের আগুন
একটু একটু করে নিভে যেতে লাগলো। দিনু যেন ধীরে ধীরে মানুষ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ গা বউ, কেমন আছিস? বলতেই দিনু খুড়োর বউ কেঁদে ফেলল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, ভালো নেই, মনে হয় বুকের বাঁ পাশটা আর চলতিছে না, বড় খালি খালি লাগে। তুমি যাওয়ার পর থেকে ঘরখানা কেমন জানি কামড় দেয়। অন্ধ মানুষ বলি আমায় কেউ তোয়াক্কাও করে না। এবার সেই আধা মানুষ আর আধা পিশাচ দিনু খুড়ো কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ বউ, ওরা ওরা তোকে খেতে দেয়? বুড়ি একটু থেমে রাতের অন্ধকারের মতো শান্তভাবে জবাব দিল, দেয়, খেতে দেয়, দুবেলা দুমুঠো দেয় বই কি, কিন্তু মাছ দেয় না। কেন মাছ দেয় না কেন? আমি মরেছি বলে? দিনু জিজ্ঞাসা করল। আরে না রে বাবা, একদিন মাছ ছাইরে দিতে বলেছিনু, ওরা বললে আবার মাছ ছাড়ি দিতে হবে, সংসারে কটা ঝি চাকর আছে, ও সব হবে নি। সেই থেকে ওরা আর আমায় মাছ দেয় না। তুমি ছাড়া আমায় কেউ মাছ ছাড়িয়ে দেয় না। দেখো না, বালিশটা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, তাই মেঝেতেই গড়াই। এতক্ষণ আপনারা শুনছিলেন পিশাচ।